বিজেপি বলেছিল যে এনআরসি করা হবে, এনআরসিতে প্রত্যেকের নাম তুলতে হবে, কে এখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে দেখতে যাব না, তোমার ঠাকুরদা 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 তার নথি নিয়ে আসতে হবে, তবে প্রমাণ হবে তুমি হচ্ছে এই দেশের নাগরিক। ঠিক একই রকম ভাবে ওই পুরনো মদ নতুন বোতলে পুরে আজকে এই দেশের বিজেপি সরকার তারা বলছে ওয়াকফের নথি নিয়ে আসো, 50 বছরের পুরনো নথি, 70 বছরের পুরনো নথি, 100 বছরের পুরনো নথি। এই কথা বলে তারা আসলে কি বলতে চাইছে? আসলে তারা এই ওয়াকফের মধ্যে যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে আজকে ওরা কবজা করতে চাইছে। তার কারণ এই 1 বছর আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষ তারা বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে তারা এই দেশে বিজেপিকে পছন্দ করছে না। হ্যাঁ, সংখ্যার জোরে বিজেপি আজকে ক্ষমতা দখল করেছে ঠিক, কিন্তু ভোট শতাংশের যদি আপনি হিসাব করেন তাহলে এই দেশ ভারতবর্ষের 50% বেশি মানুষ তারা বিজেপিকে ভোট দেয়নি, তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। আজকে বিজেপিকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, আগামী 1 বছর বাদে এই রাজ্যে নির্বাচন আছে, আগামী কয়েক মাস বাদে বিহারে নির্বাচন আছে, অন্যান্য রাজ্যগুলোতে নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো যদি বিজেপিকে জিততে হয় তাহলে শুধুমাত্র ভোট দিয়ে তারা জিততে পারবে না, তাদের দরকার প্রচুর পরিমাণে টাকা। আর সেই টাকা তাদেরকে দেবে কারা? দেবে এই দেশের যারা বড় বড় শিল্পপতি আছে, ওই আদানিরা দেবে, আম্বানিরা দেবে, হিন্দু যারা দেবে, ভিডিওকন দেবে, অন্যান্য যে সমস্ত শিল্পপতিরা আছে তারা দেবে। এবং এই শিল্পপতিদের থেকে যদি টাকা নিতে হয় তার বদলে সরকারকেও কিছু দিতে হবে। আপনাদের ছোট্ট একটা গল্প বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেই গল্পটা আজকে গল্প বলছি এই কারণে, কারণ তার কোনো প্রামাণ্য নথি আজকের তারিখে নেই আমাদের কাছে, কিন্তু আজ থেকে 23 বছর আগে যখন ওই ঘটনা ঘটেছিল আমাদের দেশের কিছু মিডিয়া সেই ঘটনাকে তুলে ধরেছিল। আজকে সেই সমস্ত ঘটনাকে চেপে দিয়েছে এই মোদি সরকার আর তাদের পোষা গদি মিডিয়া, কিন্তু ঘটনাটা এখনো রয়ে গেছে। আজ থেকে 23 বছর আগে 2002 সালে ভারতবর্ষের বোম্বাই শহরে একটা ইয়েতিমখানা ছিল। সেই ইয়েতিমখানা তৈরি করেছিলেন একজন মুসলমান জাহাজ ব্যবসায়ী। তার যে জমি ছিল সেই জমি উনি ওয়াক করে দিয়ে গেছিলেন এবং অনাথ শিশুদের জন্য ইয়েতিমখানা তিনি তৈরি করে দিয়েছিলেন 80-র দশকে। 80-র দশক থেকে 2002 সাল অবধি সেই ইয়েতিমখানা চলছিল মুম্বাই শহরের ওপরে, এবং সেই ইয়েতিমখানাতে কয়েকশো ইয়েতিম বাচ্চা তাদের দেখাশোনা হতো, তাদের পড়াশোনার ব্যবস্থা হতো। 2002 সালে একদিন সকালবেলা হঠাৎ করে বোম্বাই সহ গোটা দেশের মানুষের কাছে খবর আসলো যে ওই ইয়েতিমখানা যা কিনা ওয়াকফের সম্পত্তি ছিল, যার দেখাশোনা করতো মহারাষ্ট্রের ওয়াকফ বোর্ড, সেই ইয়েতিমখানা জমি নাকি বিক্রি হয়ে গেছে এই দেশের একটা বিশাল বড় শিল্পপতির কাছে। এবং আজকে 23 বছর পর সেই ইয়েতিমখানার উপরে একটা বিশাল বড় বিল্ডিং হয়েছে। বলা হয় এশিয়ার সবথেকে বিলাসবহুল, সবথেকে দামি থাকার জায়গা। যে বিল্ডিংটার মধ্যে কয়েকশো আপনার ঘর রয়েছে, যে বিল্ডিংটার মধ্যে 4 থেকে 5টা সুইমিং পুল রয়েছে, যে বিল্ডিংটার উপরে হেলিকপ্টার নামে, যে বিল্ডিংয়ের মধ্যে বিশাল বড় বড় সিনেমা হল হয়েছে, যে সিনেমা হলে ওই শাহরুখ খান, সলমান খান থেকে ঋত্বিক রোশন প্রত্যেকে যায়, পার্টি হয়, সেই বিল্ডিংয়ে থাকেন আমাদের দেশের শুধু নয় গোটা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং তার পরিবার। বিল্ডিংটার নাম অ্যান্টিলিয়া। এখনও ওই বিল্ডিংয়ের যে জমি সেই জমির মামলা চলছে সুপ্রিম কোর্টে, এখনও তার মামলা চলছে মুম্বাই হাইকোর্টে, কিন্তু সেই মামলার ফয়সলা এখনো হয়নি। আমরা ভাবুন কোন জায়গায় বসবাস করছি। মহারাষ্ট্রে ওয়াকফ বোর্ডে একটা ইয়েতিমখানা, সেই ওয়াকফ সম্পত্তি এখন হাত বদল হয়ে গেছে আম্বানির কাছে। আজকে এই বিজেপি সরকার যে ওয়াকফের আইন এনেছে, এই ওয়াকফের আইন যদি চালু হয় তাহলে শুধু ওই বম্বের একটা ঘটনা নয়, গোটা দেশ জুড়ে এই ওয়াকফের মধ্যে থাকা মাদ্রাসার জমি, কবরস্থানের জমি, ওয়াকফে দান করে যাওয়া সমস্ত জমি, সেই জমিগুলো ওই আদানির হাতে তুলে দেবে এই বিজেপি সরকার, ওই জমিগুলো আম্বানির হাতে তুলে দেবে বিজেপি সরকার। এই জমি হাঙরের কাজ করার জন্য ওরা এই ওয়াকফ আইনকে আনতে চাইছে। আর আমরা আইএসএফ বলছি আমরা জীবন থাকতে এই আইনকে চালু হতে দেব না। শেষ করার আগে শুধু একটা কথা বলে যাই যে ওয়াকফ নিয়ে আমরা আইএসএফ আমরা তো জীবন পণ করেছি, কিন্তু এই রাজ্যে মুসলমানদের মসিহা বলে যারা
বারবার প্রত্যেকটা ভোটে আমার আপনার কাছ থেকে ভোট নেয়, যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি ওই সংসদে 30 টাকা দামে খাসির মাংস ভাত খাওয়ার জন্য নয়, যাদেরকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠিয়েছি ওই সংসদের যে এসি ঘর আছে সেই এসি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে ঘুমানোর জন্য নয়। এই মথুরাপুর থেকে বাপি হালদারকে সংসদে পাঠানো হয়েছিল এই কারণে পাঠানো হয়েছিল যাতে কেন্দ্রে মোদী সরকার যখন মুসলমান বিরোধী কোনো আইন আনবে বাপি হালদার তার ভোটটা ওই আইনের বিরুদ্ধে দেবে। যাদবপুরে সায়নী ঘোষকে পাঠানো হয়েছিল যাতে মোদী সরকার যদি কোনো মুসলমান বিরোধী আইন আনে তার বিরুদ্ধে যদি সায়নী ঘোষ ভোটটা দেয়, তাই পাঠানো হয়েছিল। প্রত্যেকটা তৃণমূলের সাংসদকে সেই কারণে পাঠানো হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে যখন ওয়াকফ নিয়ে চর্চা হচ্ছে, আন্দোলনের ঢেউ উঠছে, আমাদের রাজ্যে দিদিমণি বলছেন এই ওয়াকফ নিয়ে আন্দোলন করবি, ব্রিগেড করবি, তোদের পিছনে পুলিশ লেলিয়ে দেব, মুর্শিদাবাদ করে দেব, এই ধরনের ধমকি এই ধরনের হুমকি দিচ্ছে। ভেবে দেখুন 1 বছর বাদে নির্বাচন, তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের কর্মী আপনাদের যদি কোনো রকম সম্মান থাকে, আপনাদের নিজের জাতির প্রতি সমাজের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, আর এক মুহূর্ত আপনাদের তৃণমূল কংগ্রেসে থাকার কোনো অধিকার নেই। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসুন। ওয়াকফের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে আসুন বা নিজেরা আপনারা আন্দোলন তৈরি করুন, কিন্তু এই কেন্দ্রের মোদী সরকারের আনা যে ওয়াকফের কালা কানুন, সেই কালা কানুনকে আটকানোর জন্য যা যা করা দরকার সেই সমস্ত আন্দোলন আমরা এসে নিয়ে যাব। কলকাতার রাজপথ থেকে এই রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর পতাকা তলে আমরা যে আন্দোলন করব, সেই আন্দোলনে আপনারা আরো বেশি বেশি করে আগামী দিনে আমাদের পতাকা তলে এসে এই আন্দোলনে যোগদান করবেন, এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে আরো একবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পড়াশোনা করে সমাজের একজন উঁচু মাথা হন, তাকে সর্বভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছিল এই বিজেপি আরএসএস, কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকর তার মেধা দিয়ে তার শ্রম দিয়ে দেশের সেই জায়গায় তিনি পৌঁছেছিলেন যে তিনি এই দেশের সংবিধান তৈরি করে দিয়ে গিয়েছেন। আর সেই সংবিধানে ডক্টর বাবা সাহেব আম্বেদকর পরিষ্কারভাবে যা লিখে গিয়েছেন তা হলো এই যে আমাদের দেশে ভারতের যে কোনো একজন মানুষ, সে তিনি ধর্মে মুসলমান হন, তিনি ধর্মে হিন্দু হন, তিনি বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, জৈন হতে পারেন, পার্সি হতে পারেন, কিন্তু একজন ভারতীয় হিসেবে ধর্মের নামে একজন হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ করা যায় না। আমাদের দেশের সংবিধানের 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, তাতে পরিষ্কার লেখা আছে যে ধর্মের ভিত্তিতে মানুষে ভেদাভেদ হবে না, ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্য হবে না, ধর্মের ভিত্তিতে শিখ জৈনের মধ্যে বৈষম্য হবে না, ধর্মের ভিত্তিতে একজন হিন্দিভাষী একজন বাংলাভাষী মানুষের মধ্যে কোনো বিভেদ হবে না। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রের বিজেপি সরকার তারা 2014-তে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমবার ক্ষমতায় আসে, তারপর থেকে তারা বারবার চেষ্টা করেছে যে কিভাবে আমাদের দেশের মধ্যে ধর্মের নামে ভেদাভেদ তৈরি করা যায়। তার নবতম সংযোজন হচ্ছে এই ওয়াকফ সংশোধনী আইনকে নিয়ে আসা। কি বলতে চাইছে তারা? তারা বলতে চাইছে যে যুগ যুগ ধরে বছর বছর ধরে কয়েকশো বছর ধরে যে ওয়াকফের সম্পত্তিগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ওয়াকফের নামে ধর্মীয় কারণে তারা দান করে গিয়েছেন, সেই সমস্ত সম্পত্তিকে এখন আর ওয়াকফ বলে বিবেচনা করা যাবে না যদি না সেই সম্পত্তিগুলোকে নতুন করে আবার নথিভুক্ত করা হয়। অনেকে বলবেন এ তো ভালো কথা, এতদিন পর্যন্ত কোনো লেখাপত্র ছিল না, বিভিন্ন জায়গায় ওয়াকফের সম্পত্তি, তাই নিয়ে বিভিন্ন রকম শরিকি সমস্যা, কোর্টের মামলা, সব যদি ওয়াকফের সম্পত্তি নথিভুক্ত হয় তাতে ক্ষতিটা কোথায়? এই জন্য বিজেপি বলছে এই দেখো মোদি তো মুসলমানদের ভালো করার জন্য করছে। আমরা বলছি ওয়াকফের এই যে আইন বানিয়েছে তাতে একটা ওয়াকফের সম্পত্তি, ধরেন আপনাদের এই অঞ্চলে একটা ওয়াকফের সম্পত্তি আজ থেকে 50, 70, 100 বছর আগে কেউ একজন ওয়াকফ করে গেছেন, সেই সম্পত্তিকে আজকে যদি নথিভুক্ত করতে হয় বিজেপির আনা এই নতুন আইনের মধ্য দিয়ে, তাহলে যখন নথিভুক্ত করতে যাবেন তখন সেখানে আপনাকে আপলোড করতে হবে অনলাইনে যে ওই যে ওয়াকফের সম্পত্তি তা যে ওয়াকফ হয়েছিল তার একটা নথি আপলোড করতে হবে। ঠিক যেরকম আজ থেকে 6 বছর আগে
বিজেপি বলেছিল যে এনআরসি করা হবে, এনআরসিতে প্রত্যেকের নাম তুলতে হবে, কে এখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে দেখতে যাব না, তোমার ঠাকুরদা 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 তার নথি নিয়ে আসতে হবে, তবে প্রমাণ হবে তুমি হচ্ছে এই দেশের নাগরিক। ঠিক একই রকম ভাবে ওই পুরনো মদ নতুন বোতলে পুরে আজকে এই দেশের বিজেপি সরকার তারা বলছে ওয়াকফের নথি নিয়ে আসো, 50 বছরের পুরনো নথি, 70 বছরের পুরনো নথি, 100 বছরের পুরনো নথি। এই কথা বলে তারা আসলে কি বলতে চাইছে? আসলে তারা এই ওয়াকফের মধ্যে যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে আজকে ওরা কবজা করতে চাইছে। তার কারণ এই 1 বছর আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষ তারা বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে তারা এই দেশে বিজেপিকে পছন্দ করছে না। হ্যাঁ, সংখ্যার জোরে বিজেপি আজকে ক্ষমতা দখল করেছে ঠিক, কিন্তু ভোট শতাংশের যদি আপনি হিসাব করেন তাহলে এই দেশ ভারতবর্ষের 50% বেশি মানুষ তারা বিজেপিকে ভোট দেয়নি, তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। আজকে বিজেপিকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, আগামী 1 বছর বাদে এই রাজ্যে নির্বাচন আছে, আগামী কয়েক মাস বাদে বিহারে নির্বাচন আছে, অন্যান্য রাজ্যগুলোতে নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো যদি বিজেপিকে জিততে হয় তাহলে শুধুমাত্র ভোট দিয়ে তারা জিততে পারবে না, তাদের দরকার প্রচুর পরিমাণে টাকা। আর সেই টাকা তাদেরকে দেবে কারা? দেবে এই দেশের যারা বড় বড় শিল্পপতি আছে, ওই আদানিরা দেবে, আম্বানিরা দেবে, হিন্দু যারা দেবে, ভিডিওকন দেবে, অন্যান্য যে সমস্ত শিল্পপতিরা আছে তারা দেবে। এবং এই শিল্পপতিদের থেকে যদি টাকা নিতে হয় তার বদলে সরকারকেও কিছু দিতে হবে। আপনাদের ছোট্ট একটা গল্প বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেই গল্পটা আজকে গল্প বলছি এই কারণে, কারণ তার কোনো প্রামাণ্য নথি আজকের তারিখে নেই আমাদের কাছে, কিন্তু আজ থেকে 23 বছর আগে যখন ওই ঘটনা ঘটেছিল আমাদের দেশের কিছু মিডিয়া সেই ঘটনাকে তুলে ধরেছিল। আজকে সেই সমস্ত ঘটনাকে চেপে দিয়েছে এই মোদি সরকার আর তাদের পোষা গদি মিডিয়া, কিন্তু ঘটনাটা এখনো রয়ে গেছে। আজ থেকে 23 বছর আগে 2002 সালে ভারতবর্ষের বোম্বাই শহরে একটা ইয়েতিমখানা ছিল। সেই ইয়েতিমখানা তৈরি করেছিলেন একজন মুসলমান জাহাজ ব্যবসায়ী। তার যে জমি ছিল সেই জমি উনি ওয়াক করে দিয়ে গেছিলেন এবং অনাথ শিশুদের জন্য ইয়েতিমখানা তিনি তৈরি করে দিয়েছিলেন 80-র দশকে। 80-র দশক থেকে 2002 সাল অবধি সেই ইয়েতিমখানা চলছিল মুম্বাই শহরের ওপরে, এবং সেই ইয়েতিমখানাতে কয়েকশো ইয়েতিম বাচ্চা তাদের দেখাশোনা হতো, তাদের পড়াশোনার ব্যবস্থা হতো। 2002 সালে একদিন সকালবেলা হঠাৎ করে বোম্বাই সহ গোটা দেশের মানুষের কাছে খবর আসলো যে ওই ইয়েতিমখানা যা কিনা ওয়াকফের সম্পত্তি ছিল, যার দেখাশোনা করতো মহারাষ্ট্রের ওয়াকফ বোর্ড, সেই ইয়েতিমখানা জমি নাকি বিক্রি হয়ে গেছে এই দেশের একটা বিশাল বড় শিল্পপতির কাছে। এবং আজকে 23 বছর পর সেই ইয়েতিমখানার উপরে একটা বিশাল বড় বিল্ডিং হয়েছে, বলা হয় এশিয়ার সবথেকে বিলাসবহুল সবথেকে দামি থাকার জায়গা। যে বিল্ডিংটার মধ্যে কয়েকশো আপনার ঘর রয়েছে, যে বিল্ডিংটার মধ্যে 4 থেকে 5টা সুইমিং পুল রয়েছে, যে বিল্ডিংটার উপরে হেলিকপ্টার নামে, যে বিল্ডিং এর মধ্যে বিশাল বড় বড় সিনেমা হল হয়েছে, যে সিনেমা হলে ওই শাহরুখ খান, সলমান খান থেকে ঋত্বিক রোশন প্রত্যেকে যায়, পার্টি হয়, সেই বিল্ডিং এ থাকেন আমাদের দেশের শুধু নয় গোটা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং তার পরিবার। বিল্ডিংটার নাম অ্যান্টিলিয়া। এখনো ওই বিল্ডিংয়ের যে জমি সেই জমির মামলা চলছে সুপ্রিম কোর্টে, এখনো তার মামলা চলছে মুম্বাই হাইকোর্টে, কিন্তু সেই মামলার ফয়সলা এখনো হয়নি। আমরা ভাবুন কোন জায়গায় বসবাস করছি। মহারাষ্ট্রে ওয়াকফ বোর্ডের একটা ইয়েতিমখানা, সেই ওয়াকফ সম্পত্তি এখন হাত বদল হয়ে গেছে আম্বানির কাছে। আজকে এই বিজেপি সরকার যে ওয়াকফের আইন এনেছে, এই ওয়াকফের আইন যদি চালু হয় তাহলে শুধু ওই বম্বের একটা ঘটনা নয়, গোটা দেশ জুড়ে এই ওয়াকফের মধ্যে থাকা মাদ্রাসার জমি, কবরস্থানের জমি, ওয়াকফে দান করে যাওয়া সমস্ত জমি, সেই জমিগুলো ওই আদানির হাতে তুলে দেবে এই বিজেপি সরকার, ওই জমিগুলো আম্বানির হাতে তুলে দেবে বিজেপি সরকার। এই জমি হাঙরের কাজ করার জন্য ওরা এই ওয়াকফ আইনকে আনতে চাইছে। আর আমরা আইএসএফ বলছি আমরা জীবন থাকতে এই আইনকে চালু হতে দেব না। শেষ করার আগে শুধু একটা কথা বলে যাই যে ওয়াকফ নিয়ে আমরা আইএসএফ আমরা তো জীবনপণ করেছি, কিন্তু এই রাজ্যে মুসলমানদের মসিহা বলে যারা
বারবার প্রত্যেকটা ভোটে আমার আপনার কাছ থেকে ভোট নেয়, যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি ওই সংসদে 30 টাকা দামে খাসির মাংস ভাত খাওয়ার জন্য নয়, যাদেরকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠিয়েছি ওই সংসদের যে এসি ঘর আছে সেই এসি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে ঘুমানোর জন্য নয়। এই মথুরাপুর থেকে বাপি হালদারকে সংসদে পাঠানো হয়েছিল, এই কারণে পাঠানো হয়েছিল যাতে কেন্দ্রে মোদী সরকার যখন মুসলমান বিরোধী কোনো আইন আনবে বাপি হালদার তার ভোটটা ওই আইনের বিরুদ্ধে দেবে। যাদবপুরে সায়নী ঘোষকে পাঠানো হয়েছিল যাতে মোদী সরকার যদি কোনো মুসলমান বিরোধী আইন আনে তার বিরুদ্ধে যদি সায়নী ঘোষ ভোটটা দেয়, তাই পাঠানো হয়েছিল। প্রত্যেকটা তৃণমূলের সাংসদকে সেই কারণে পাঠানো হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে যখন ওয়াকফ নিয়ে চর্চা হচ্ছে, আন্দোলনের ঢেউ উঠছে, আমাদের রাজ্যে দিদিমণি বলছেন এই ওয়াকফ নিয়ে আন্দোলন করবি, ব্রিগেড করবি, তোদের পিছনে পুলিশ লেলিয়ে দেব, মুর্শিদাবাদ করে দেব, এই ধরনের ধমকি এই ধরনের হুমকি দিচ্ছে। ভেবে দেখুন 1 বছর বাদে নির্বাচন, তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের কর্মী আপনাদের যদি কোনো রকম সম্মান থাকে, আপনাদের নিজের জাতির প্রতি সমাজের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, আর এক মুহূর্ত আপনাদের তৃণমূল কংগ্রেসে থাকার কোনো অধিকার নেই। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসুন। ওয়াকফের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে আসুন বা নিজেরা আপনারা আন্দোলন তৈরি করুন, কিন্তু এই কেন্দ্রের মোদী সরকারের আনা যে ওয়াকফের কালা কানুন, সেই কালা কানুনকে আটকানোর জন্য যা যা করা দরকার সেই সমস্ত আন্দোলন আমরা এসে নিয়ে যাব। কলকাতার রাজপথ থেকে এই রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর পতাকা তলে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে আপনারা আরো বেশি বেশি করে আগামী দিনে আমাদের পতাকা তলে এসে এই আন্দোলনে যোগদান করবেন, এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে আরও একবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।